দাদার ফুলো সজ্জার আনন্দটাই একেবারে মাটি হয়ে যাবে। কাজে এবার তুমি যেতে পারো। এত রাতে উনি যাবেন কোথায়? তাই তো একটা মেয়ে মানুষ, তাছাড়া একটা পথে বেরুলে বিপদে মরতে পারে। হ্যাঁ, ঠিকই কথা। এত রাতে তুমি একা যাবেই বা কেমন করে? তার চেয়ে আর রাতটা থেকে না বাবু না, আমাকে যেতে বলবেন না। আমি যে অনেক অনেক আশা নিয়ে এখানে ছুটে এসেছিলাম। ভয় নেই, ভয় নেই গো বাবু, তোমার কোনো ভয় নেই। ওখানে আমি যেমন তোমার চাকরানি ছিলাম, এখানে আজীবনে আমি তোমার চাকরানি হয়েই থাকবো। বকুল, তুমি তা কেমন করে হয়ে গেছে? তুমি বিবাহিতা, তোমার স্বামী সংসার হারিয়ে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে গেছে মা। আজ আমি একা, শুধু একা। তাই আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করে বলছি, আপনারা যেন আমাকে তাড়িয়ে দেবেন না। আপনারা যা বলবেন আমি তাই শুনবো। আপনারা আমাকে যা খেতে দেবেন আমি তাই খাবো। শুধু আপনাদের হাত জোড় করে বলছি, দুজন কাজের লোক রাখার মতো বিলাসিতা আমাদের মানায় না। না না বাবু না, এর জন্য অবশ্য আমাকে 1 টাকা কম মাইনে দিতে হবে না বাবু। কিন্তু পেটে তো কিছু দিতে হবে, তারও তো একটা মিনিমাম খরচ আছে। আমার মনে হয় ওর মনে এক কোনো অসৎ উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য পূরণের জন্য এবার ঈদে বিনা মাইনের চাকরানি সাথে থাকতে চায়। না জেনে শুনে একজন ভদ্র মহিলার সম্বন্ধে কটু মন্তব্য করা উচিত নয়। প্লিজ নক্ষত্র, তোরা একটু চুপ কর, আর আমি সইতে পারছি না। বকুল বাবু, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও। আর কখনো কোনো আশা নিয়ে তুমি এ বাড়িতে এসো না। যাও, যাও, যাও। না, ওকে চলে যেতে হবে না, চলে যেতে হবে না। আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, ওর কোনো কিন্তু না। ওর খাওয়ার জন্য যে টাকা খরচ হবে তা তোর মাইনে ঠিক কাটে যাবে না। আর ওর উদ্দেশ্য অসৎ কি মহৎ তার বিচার করবো আমি। এই যে ভদ্রমহোদয়গণ, দয়া করে আপনাদের বিচার সভাটা ভঙ্গ করবেন কি? একই বৌমা তুমি? হ্যাঁ আমি। তখন থেকে আপনারা সবাই মিলে একটা গাইয়া চাকরানি কিনে যেভাবে বাড়াবাড়ি শুরু করেছেন, তার তো মনে হচ্ছে আপনাদের ছেলের বিয়ের চাইতে ওই চাকরানি পাওয়াটা আনন্দের বেশি বড় হয়ে দাঁড়িয়েছে। বৌমা, একটু আস্তে কথা বলো বৌমা, বাড়িতে আত্মীয়-স্বজনরা রয়েছে, সবাই শুনতে পাবে। পাই পাবে তাতে আমার কি? বিউটি তুমি কি ভুলে গেছো যে আজ আমাদের ফুলসজ্জা? তোমার জন্য কি সারা রাত ধরে আমাকে ফুলসজ্জার ঘরে অপেক্ষা করে থাকতে হবে নাকি? না, তুমি তোমার ঘরে যাও, ধ্রুব একটু পরে যাচ্ছে। না, ধ্রুব এখনই আমার সঙ্গেই যাবে। কি বললে, কি বললে বৌদিমণি? তুমি তোমার স্বামীর নাম মুখে আনলে কেন? স্বামীর নাম মুখে আনলে কি মুখে ফসকা পড়ে যাবে নাকি? ফসকা হয়তো পড়বে না বৌমা, কিন্তু নাম ধরে ডাকলে যে স্বামীকে অসম্মান করা হয়। তুমি কি জানো না যে মেয়েদের কাছে স্বামী হলো দেবতা? দেবতা? স্বামীকে দেবতা বলে ভাবে এই সব মূর্খ গাইয়া মেয়েদের দল। আমার মতো শহরে উচ্চশিক্ষিতা মেয়েদের কাছে স্বামী হলো বন্ধু। বাহ, চমৎকার। তোমাদের ওই শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে তোমাদের রুচি আর চরিত্রের সিলেবাসটাকেও বাড়িতে ফেলেছো বৌমা। তোমার মতো অসংখ্য উচ্চ শিক্ষিতা উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানি। বাবা। জানিস জানিস ধ্রুব, মৃত্যু শয্যায় শুয়ে আমি স্বপ্ন দেখতাম আমার ধ্রুবর বিয়ে হবে, মনের মতো বৌমা আনবো। আমার কথা রাখতে ধ্রুব বিয়ে করলো, কিন্তু কিন্তু যাকে আনলো সে বৌমা নয়, একটা বৌমা। কি? আমাকে এত বড় সম্মান? সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, ওটা নিজেকে আদায় করে নিতে হয়। আশা করি সম্মান দেওয়া এবং নেয়ার ব্যাপারে এবার থেকে তুমি যথেষ্ট সচেতন থাকবে। বলি আমাকে
এভাবে অসম্মান করার কারণটা কি জানতে পারি? সবকিছু অনর্থের মূলে ওই চাকরানিরা। আমি তোমাকে এখনো বলছি দাদা, ওই চাকরানিটাকে আজ বাড়ি থেকে তাড়াও, নইলে কিন্তু এই বাড়িতে অশান্তির ঝড় বইবে। শোনো ধ্রুব, আমি তোমাকে 10 মিনিট সময় দিয়ে যাচ্ছি। এর মধ্যে তুমি আমার রুমে না এলে তোমার বাবার এই সাদের বৌমা সত্যিকারে বোমা হয়ে ফেটে পড়বে। বোমা! বড়দা, তুমি কি শুধু চুপ করে থাকবে? কোনো কথাই কি বলবে না? বলার ভাষা যে আমার আজ হারিয়ে গেছে রে বউ নক্ষত্র। কর্তব্যের ভাষা আমার রুক্ত হয়ে গেছে, আমার বাক শক্তি। তাই তো আজ আজ মহাবালা অবক্ত বেদনা আজ টুকরে টুকরে কাঁদছে। তুমি তোমার ভুল সহ্য করে যাও। তুমি ওই কথা বলছো বকুল? আমিও বলছি বড় দাদা বাবু, তুমি ফুল সজ্জার ঘরে ঘুরি ছাও, দেরি হলে হয়তো বউ দেবনি আবার রেগে যাবে, আবার হয়তো রেগে তোমাকে অসম্মান করবে। তুমি আর দেরি করো না গো, এক্ষুনি যাও, এক্ষুনি যাও। অসম্ভব! যার মনের সঙ্গে আমার মনের কোনো মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র সম্পূর্ণ বেমানান, তাকে স্ত্রীর স্বীকৃতি দিল। স্ত্রীর মর্যাদা দেওয়া আমার পক্ষে কোনো মতে সম্ভব নয়। কি বলেছো বড়দা? তোমার জীবনের সমস্যার কথা কেউ না জানলেও আমি তো জানি। তাই সব জেনে বুঝে আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি একটা সিদ্ধান্ত নাও। কাকে তুমি আপন করে নেবে? ওই অগ্নিসাক্ষী স্ত্রীকে, না ওই ভালোবাসার সিঁদুরকে? ওরে নক্ষত্র, ও তোকে আমি কেমন করে বোঝাই? ওই অগ্নি সাক্ষী স্ত্রী চেয়ে আমার কাছে ওই ভালোবাসা সিঁদুরের মূল্য অনেক বেশি, অনেক বেশি। ওগো, ওগো, তুমি এখান থেকে চলে যাও। বকুল, আমি মহা অন্যায় করেছি, নির্মম নিষ্ঠুরের মতো আমি তোমার ভালোবাসাকে খুন করেছি। তুমি আমাকে অভিশাপ দাও বকুল, তুমি আমাকে অভিশাপ দাও। ছি, ছি গো, ছি। আমার কথা বলতে নেই গো, আমার কথা বলতে নেই। তুমি এখান থেকে যাও। তোমার স্ত্রী যে তোমার জন্য তোমার ঘরে অপেক্ষা করে বসে আছে, আজ যে তোমার ফুল সজ্জা। তুমি কি বকুল? নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার হৃদয়টা হাহাকার করছে না? ওগো, ওগো, আমি যে তোমার স্ত্রী, স্বামীর শুভ কাজে সম্মতি দেওয়া যে স্ত্রীর কর্তব্য। না গো, না। বকুল, তুমি কিচ্ছু ভেবো না গো, তুমি কিচ্ছু ভেবো না। তোমার আমার সম্পর্ক ঈশ্বর ছাড়া কেউ কোনোদিন জানতে পারবে না। সেখানে যেমন আমি তোমার চাকরানি ছিলাম, এখানে আজীবন আমি তোমার চাকরানি হয়ে থাকবো। ওগো, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। না বকুল না, তোমাকে ছেড়ে ওই বিউটির কাছে আমি কখনো যাব না। ওগো, আমার মাথায় দিব্যি, ওগো, তোমার যদি পায়ে পড়ি। তুমি যাও, তুমি আমার কথা রাখো, তুমি যাও। বেশ, তবে তাই হোক। তোমার চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনে নতুন ইতিহাস, তোমার ব্যর্থ জীবনে হাহাকার হোক আমার পুরুষ সজ্জার উপর, আর তোমার বুক ফাটা কান্না শুরু আমার পুরুষ সজ্জার সানাই, পুরুষ সজ্জার সানাই। ওগো, তুমি যদি নাই বাধা গো পাশে, ও গো বকুল তুমি ফটো মৌমাছি গো গুনগুনিয়ে সুজইয়ে দিও, ও গো বকুল তুমি ফটো। যদি নাই বাধা গো পাশে, ও গো বকুল তুমি ফটো মৌমাছি গো গুনগুনিয়ে সুজইয়ে দিও, ও গো বকুল তুমি ফটো, ও গো বকুল তুমি ফটো, ও গো বকুল। বকুল, বকুল কই? কোথায় আবার? কিন্তু কিন্তু আমি যে ভেতর থেকে কষ্ট তার কণ্ঠে বাবা ডাক শুনতে পেলাম। তবে কি
তবে কি আমায় আসতে কাছে কোথাও লুকিয়ে পড়েছে আমাকে অবাক করতে এক্ষুনি হয়তো পেছন থেকে ছুটে এসে দু হাতে আমার গলা জড়িয়ে ধরে খিল খিল করে গেছে। না আমি বরং এই খাটা একটু পরে হয়তো বকুল এসে আমায় জড়িয়ে ধরে বলবে, কাটে না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমার আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়। কাটে না সময় যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমার আয় কুকু আয়, আয় কুকু আয়। বকুল বকুল তুমি এখানে একা একা বসে তুমি কি ভাবছো? বকুল বকুল মারে কই কোথায় দিদি? এ কই? না মানে না মানে কি? কোথায় দিদিকে তো আমি দেখতেই পাচ্ছি না। আবার আবার বড় ভুল হয়ে গেছে। বকুলের কথা ভাবতে ভাবতে আমি জানো আমার বাচ্চি জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি। তাই তো ভয়ের শপথ আমি যেন স্পষ্ট শুনতে পাই আমার বকুলের কণ্ঠস্বর। চোখের সামনে যেন আলিয়ার মতো ভেসে ওঠে বকুলের করুণ মুখখানা। তুমি অযথা দিদির কথা ভাবছো। অযথা নয় রে মা, অযথা নয়। আজ 7 দিন হয়ে গেল বকুলের আমি কোনো সংবাদ পেলাম না। মেয়েটা যে কেমন আছে কিভাবে আছে তা একমাত্র ঈশ্বরই জানে। আমি বলছি দিদি ভালোই আছে, ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে নিশ্চয়ই মেনে নিয়েছে, তা না হলে দিদি কবেই বাড়ি ফিরে চলে আসতো। তুই বলছিস মা আবার বকুল ভালো আছে? ওর শ্বশুর বাড়ির সবাই ওকে মেনে নিয়েছে? হ্যাঁ বাবা, হ্যাঁ মেনে নিয়েছে। তোমার মতো আদর্শবান সন্তানের বাবা মারা কখনো এত নিষ্ঠুর হতে পারে না কেন? বাবা আমার ফলে কি মনে হয় জানিস মা, ওই নিন্দুকেরা হয়তো মিথ্যে করে দুপুর নামে এই বদনাম লুটিয়েছে। নেমাই এলে তুই ওকে বেশ করে বকে দিস। নিমাইদের কি দোষ বাবা? সে তো যা শুনেছে তাই বলেছে। হ্যাঁ 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 ঠিক, নিমাইয়ার দোষ। সে যা শুনেছে সে তাই বলেছে। হ্যাঁ না না ওর কোন দোষ নেই। আমি বরং এক কাজ করবো, আজ একবার আমার বকুল মাকে দেখে আসি। আজই যাবে বাবা? হ্যাঁ রে মা, কতদিন হয়ে গেল মেয়েটাকে আমি দেখি, মনটা ভীষণ ফটফট করছে। তাছাড়া তাছাড়া নতুন মেয়ে জামাইকে একসঙ্গে নিয়ে আসতে হবে। তা আমি বরং এখনই কি হলো বাবা? শ্বশুর বাড়ি যাওয়ার সময় বকুলকে আমি কোনো কিছু দিতে পারিনি। আজ যদি ওর জন্য একখানা শাড়ি আর ধ্রুবর জন্য একটা চোস্তা পাঞ্জাবি নিয়ে যেতে না পারি, আমি যে ভীষণ ছোট হয়ে যাবো রে মা। অথচ আমার কাছে এমন কিছু নেই যে যা দিয়ে আমি। আচ্ছা বাবা, এক কাজ করলে হয় না? মায়ের সোনার বারো দু গাছে বিক্রি করে না হয়? না বাবা ও কথা বলিস রে সবাই, ও কথা বলিস রে। অভাবের তাড়নায় তোর মায়ের সমস্ত গয়না আমি একটা একটা করে বিক্রি করে দিয়েছি, কিন্তু তার এই শেষ স্মৃতিচিহ্নটুকু আর আমি মুছে ফেলতে চাই না রে মা, আর আমি মুছে ফেলতে চাই না। বেশ বাবা, তাই ভালো। আজ না পারলেও দিদি জামাই বাবু বাড়ি যাওয়ার সময় ওদের তুমি নতুন জামা কাপড় পরিয়ে পাঠিও। হাতে তো মাত্র তুমি 2 দিন সময় পাবে, দেখবে তুমি ঠিক টাকা জোগাড় করতে পারবে। তুই ঠিক বলেছিস।
বাবা দুটো দিন সময় হাতে পেলে আমি ঠিক টাকা জোগাড় করেছি। হ্যাঁ, তাহলে আমি বেরোচ্ছি। বাবা সম্ভব হলে কালই আমি ওদের সঙ্গে করে নিয়ে আসবো। আর শোন, এই নিমাইয়ের হাতে সমস্ত বাজার করে আমি পাঠিয়ে দিচ্ছি। আর শোন, কাল যেন তুই আগে থেকে রান্না বান্না সব সেরে রাখিস, কেমন? আছি তো? কি মজা, কি মজা, কি মজা, কি মজা। কাল আমার ধ্রুবতে জামাই বাবু সেটি এই বাড়িতে আসবে, সঙ্গে আসবে এক রাস হাসি আর আনন্দ। জামাই বাবু এলে তাই আপনাকে আমি জিজ্ঞাসা করবো। কি বললেন? আপনি কে বলুন তো? আমি যাত্রাগণের বিবেকের পাত্র। আরে কিন্তু এখানে কেন? এই লোক মুখে শুনলাম আপনার বাবা নাকি আপনার জন্য এক যজ্ঞবাতির সন্ন্যাস, তাই নিজেকে ধন্য মনে করে এখানে উপস্থিত হয়েছে। ও তাই নাকি? আমি সুদর্শন, আমি সুস্বাস্থ্য, আমার মধ্যে অনেক তাছাড়া আমি গাইতেও পারি, আমি নাচতেও পারি। এই পর্যায়ের সঙ্গে এই ক্লাসিক্যাল নাচের মিশ্রণ করে এমন এক সময় শোনো না, যা দেখে আপনি একদমে তাজ্জব বানিয়ে যাবেন। একটু নেচে দেখায়। আরে আপনার নাচ পরে দেখলেও আমার চলবে। আর একটা ক্লাসিক্যাল নাচ দেখায়, না মানে উচ্চাঙ্গ সঙ্গীত। হ্যাঁ, আমি শুনলাম আপনি তাহলে আপনার বাবাকে ডাকুন, আমাদের বিয়ের ব্যাপারটা একটু ছিল। বিয়ের প্রাথমিক আলোচনা। আমার বিয়ে আমি ঘটক এই যোগাযোগ থেকে একেবারে এই ছাড়া পর্যন্ত আমি নিজেই সামনে নেব। ডাকুন ডাকুন, আপনার বাবাকে ডাকুন। আমার বাবা বাড়িতে নেই। নেই? আরে আরে আগে বলতে পারে, আগে বলতে পারে। কি বললেন? আরে বলুন, আমাকে আমার পছন্দ হয়েছে। আরে আপনাকে আমার পছন্দ হবে না। আপনার নাম সুদর্শন, সুস্বাস্থ্যবান। ভীষণ মিষ্টি। ও তাই নাকি? হ্যাঁ, আপনিও তুইও ভীষণ ভালো। হ্যাঁ, মাইরি বলি। একটু কাছে ওটা তো অপেক্ষিতে লাগা খুব ভালো মানাবে।
এখন জানতো আমার অনেক কাজ আছে। বেশ, তাহলে আমি আসি। হ্যাঁ, তুমি বরং তোমার বাবাকে জানিয়ে দিও আমাদের বিয়ের মতামতের ব্যাপারটা। এবার যেদিন আমি আসবো সেদিন কিন্তু একেবারে টুকুর মাথায় দিয়ে আসবো। তাই নাকি? তাই এসো, আমি তোমার জন্য জুতোর মালা কেটে রাখবো, জুতোর মালা। তোমার দেওয়া জুতির মালাকে আমি ফুলের মালা ভেবে গলায় পরে নেবো চাপা। একই আগর আপনি এসেছেন? নেহি নেহি, আজ আমি তোমার স্বাদ আশনাই করতে আসিনি, এসেছি তোমার এনকার নিয়ে আমার শূন্য হৃদয় দিকটাকে ভরিয়ে নিতে। আর চন্না বাবু, আমি জানি আমার আশ্রয় কখনো তোমার হৃদয় প্রেমের দিলের চিরাগ জ্বালাতে পারবে না। আমার মত পদনশীল কখনোই তোমার দিলের মন্দিরে আসন পেতে পারে না। ফিনসার এই জিন্দেগি আমি তোমাকে বন্ধের মাফিক নিয়ে খোয়াব দেখো চাপা। আপনি ফিরে যান চন্না বাবু, প্লিজ আপনি এখান থেকে চলে যান। তোমাকে দোয়াত ভরে দেখার চান্সটা তুমি আমার দেবে না। আমি দুঃখিত। বেশ, তোমার দুঃখের কারণ হয়ে পিন কবি আমি তোমার সামনে আসবো না। দূর থেকেই দাঁড়িয়ে তোমাকে সিরিফ দোয়াত ভরে দেখো চাপা। তুমি তাই করো। আর একটা বাচ্চা পা, তোমার সুখের দিনে হয়তো আমাকে তোমার ইয়াদ হবে না, লেকিন লেকিন দুঃখের দিনে যদি কখনো আমার কথা ইয়াদ হয়, তুমি আমার কাছে এসো, আমি জিন্দেগি ভোর তোমার পথ চেয়ে রইব চাপা। চন্না, আরো কি বাত, তুমি বোধহয় জানো না যে আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছো? হ্যাঁ, এবং আমাদের অফিসে একজন লেডি ক্লার্কের পোস্ট খালি আছে। চাকরি করতে মর্জি হলে আমার সঙ্গে যেতে পারো। সত্যি কি আমার চাকরি হবে? হবে কি না লেকিন বসকে আমি তোমার সব কথা বলেছি। বস বলেছেন ইন্টারভিউতে পাস করলে চাকরিটা জরুর হয়ে যাবে। কিন্তু কেন কিন্তু বলছে যাবা, চাকরি পাওয়ার সমস্ত দায়িত্ব আমার। তোমার সামান্য উপকার করতে পারলে নিজেকে আমি বহুত বহুত কৃতজ্ঞ মনে করবো। আর তোমার বাবাকে বলে রাজি করিয়ে রাখো, আমি আবার টাইম মোতাবেক আসবো। তাহলে চলি কেমন? ইন্টারভিউতে পাস করলে চাকরি, কিন্তু এমন সৌভাগ্য কি আমার হবে? কিন্তু বাবা যদি আপত্তি করে, না না, বাবাকে রাজি করে আমি বলবো। কি বলবে চাপা? না মানে, আচ্ছা নক্ষত্রদা, আমি যদি হঠাৎ করে চাকরি পেয়ে যাই? তোমাদের জীবনের রং হয়তো আরো নতুন করে বদলে যাবে। কোন নতুন শিল্পী হয়তো আরো নতুন করে সাজাবে তোমার মনের আকাশ। আর সেই আকাশ থেকে এই নক্ষত্র একটু একটু করে দূরে মিলিয়ে যাবে। আমার আধার মনের আকাশে শুধু একটা নক্ষত্র উদয় হচ্ছে। সেই নক্ষত্র যদি কখনো মিলে যায়, আমি যে হতাশার অন্ধকারে আমি হারিয়ে যাবো নক্ষত্রদা। চাকরির ক্ষেত্রে আজ আমি তোমায় কোনো বলবো না, কিন্তু যেদিন তুমি আমার সঙ্গে ঘর বাঁধবে সেই দিন হবে তোমার চাকরির জীবনে ছুটি। নক্ষত্রদা, তুমি নারী, চাকরির পর তোমার মানায় না। যদিও আজকের দিনের নারীরা সমান তালে পুরুষের সঙ্গে পাল্লা দিচ্ছে, তবু তবু আমার কথা সম্পূর্ণ আলাদা। নারীরা তাদের প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সাজাবে সোনার সংসার। দিনের শেষে ক্লান্ত পুরুষ যখন ঘরে ফিরবে, তখন নারী তার সেবা ভালোবাসা দিয়ে সেই ক্লান্তি দূর করবে। আমার অন্যায় হয়ে গেছে নক্ষত্রদা। আমার প্রিয় ভুল হতে পারে, কিন্তু অন্যায় করতে পারে না। আচ্ছা চাপা, আজ ওরা তোমাদের বাড়িতে এলাম, তুমি তো জিজ্ঞাসা করলে না কেন আমি তোমাদের বাড়িতে এলাম? সত্যি তো, দাদা বৌদিকে নিয়ে তোমাদের বাড়িতে যে আনন্দের হাট বসেছে, সেই আনন্দের হাট ছেড়ে এই কান্না ভরা তেপান্তরে মাঠে তুমি কেন এসেছো নক্ষত্রদা? এসেছি তোমার বাবার সঙ্গে কথা বলতে। আরে কিন্তু বাবা তো মেয়ে যাবে আনতে একটু আগে তোমাদের বাড়ি বেরিয়ে। সে কি? তোমার বাবা আমাদের বাড়িতে গেলে মা অনর্থ হয়ে যাবে। কেন, কিসের অনর্থ? বলবার সময় নেই চাপা, বলবার সময় নেই। আগে তোমার বাবাকে চরম অপমানের থেকে হাত থেকে রক্ষা করি, তারপর তারপর আমি সব কথা খুলে বলবো। চলি, গুড বাই। যেও না নক্ষত্রদা, তুমি যেও না, আমার কথা শোনো।
রাখবো না। ভাগ্যি সোনা খামা দিয়ে যাওয়ার সময় ভুল করে সরল দরজাটা খোলা নেই। তাই সেই সুযোগে আমি ওই বদ্ধ ঘরটা থেকে পালিয়ে এসেছি। এবার যেমন করে হোক এই নরকুণ্ড থেকে আমাকে পালাতেই হবে, নইলে নইলে ওরা আমাকে বাঁচতে দেবে না। মানুষ যে আর নেই দুনিয়াতে শুধু সাথে ওরাই ভাইব সংসার করিব সবাই মানুষের নেই গো মানুষ দুনিয়াতে শুধু সাথে ওরাই ভাইব সংসার করিব সবাই নিজে নিজে সবাই নিজে। কিন্তু কিন্তু কোন দিক দিয়ে পালায় সদস্যটা দিয়ে গেলে যদি কাউকে ধরতে যায়, না না আমি বল পেছনে সামনের দরজা দিয়ে কেন কঙ্কন? তোর জন্য তো সামনের দরজাই খোলা রয়েছে, আর তুই ইচ্ছে করে ওই দরজা দিয়েই। কি দেখি দাদা তুমি হ্যাঁ আমি। তুই যদি ভুল করে পথ চিনতে না পারিস, তাই তোকে আমি পথ দেখাতে এলাম। এখন বল, তুই কোন পথে এগোতে চাস? জীবনের পথে না মরণের পথে? আর মানে তুই তুই যদি আমার কথা মেনে নিয়ে তোর নামের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিস, তোর জীবনের পথ আমি হাসি আর আনন্দে ভরিয়ে দেব। আর যদি ওই সম্পত্তির মোহে তুই আমাকে অগ্রাহ্য করিস, তোর বোন ময়ূরের মতো তোকে আমি ওই তোমার দুয়ারে ফাটিয়ে দেব। তুমি কেমন করে ভাবলে দাদা? মৃত্যু ভয়ে ভীত হয়ে আমি আমার সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে পথের ভিখারি হয়ে দিন আরে কাটাবো? পথের ভিখারি কি বলছিস কঙ্কন? আমি তোকে আমার নিজের চেয়েও বেশি সুখে রাখবো, কারণ তুই আমার ভাই। আরে তুই কষ্ট পেলে আমি যে বড় কষ্ট পাবো রে ভাই। আমার দুঃখে তুমি কষ্ট পাবে? যখন তোমার হাতের চাবুক নির্মম ভাবে আমার পিঠে রক্ত জড়ায়, তখন তখন তোমার মনের কষ্ট কোথায় লুকিয়ে রাখো দাদা? যখন তোমার পোশাক ধারা বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমায় পাগল করে রাখতে চায়, দয়া মায়া মমতা গুলো তোমার পাশার হৃদয়ে কোন পক্ষে তুমি লুকিয়ে রাখো? আমি তোমার ভাই, তাই আমি কষ্ট পেলে তুমিও ভীষণ কষ্ট পাবে দাদা। কিন্তু দাদা আমার ময়নাও ছিল তোমার বোন, তোমার সেই বোনকে তুমি নিজের হাতে কোলা টিপে খুন করেছ। তখন তো তোমার এতটুকু দুঃখ হয় না। আরে হবে কি করে? আমি তো সেদিন অতিরিক্ত নেশা করে ফেলেছিলাম, আর সেই নেশার উপরে আর কখন যে কি করেছি আমি নিজেই জানি না। না, মিথ্যে কথা। ময়না বেঁচে থাকলে সে যে পৈতৃক সম্পত্তির একটা বড় অংশ পেয়ে যেত। তাই তো তুমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ময়নাকে খুন করেছ। এই, তখন করিনি, এখন তোকে আমি সত্যি সত্যি খুন করবো। আমাকেও তুমি খুন করতে যাবে, যদি না বাবা আমার নামে উইল করে যেতে। আরে তখন করিনি, এরপর সত্যি সত্যি খুন করবো। তার আগে এই উইলে তোর নামের জায়গায় আমার নামটা বসাবো। না, 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 তুমি কখনোই পারবে না। আর আমি যেও জানি তুমি আমাকে একেবারে খুনও করতে পারবে না। বলিস কি রে?
খুন করতে পারবো না। না পারবে না, কারণ ওই উইলে পোস্ট লেখা রয়েছে আকস্মিক ভাবে আমার মৃত্যু হলে আমার নামে সমস্ত সম্পত্তি ওই সরকারের ঘরে বাজেয়াপ্ত হয়ে যাবে। তাই তুমি কোনো মতে আমাকে খুন করতে পারবে না। তুই ওই অন্ধবিশ্বাস নিয়ে পড়ে থাক, আর আমি তোর ওই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, তোর সম্পত্তির যে কোনো প্রকারে আমি ছিনিয়ে নেব। রমজান, বলি এতক্ষণ কোথায় ছিল? ওই রাস্কেলটা বাইরে সেখানে পাগলামি করছে, আর তোরা কিনা নাকের সরষের তেল দিয়ে ঘুরছে। সরষা তেলের দাম তো বেড়ে গেছে ভাই। ওর ঘরে যদি তো বন্ধ ছিল বাইরে থেকে, তাহলে ও বাইরে এলো কি করে? নিশ্চয়ই দরজার কেউ খুলে দিয়েছে। এই পালা, আর কে তোর ঘরে দরজা খুলে দিয়েছে? শুনবি? হ্যাঁ শুনবো। হ্যাঁ একটা ভূত, হ্যাঁ একটা ভূত এসে আমার জীবনের দরজা খুলে দিয়েছে। এই পালা, এই ভূতটা আমার জীবনের দরজা খুলে দিয়েছে। ওই ভূতটা এবার তোমাদের করণের দরজা খুলে দেবে। আর সেই দরজা দিয়ে তোমরা একেবারে জমে দক্ষিণ দুয়ারে পৌঁছে যাবে। শয়তান, তোর পাগলামো সহ্য করার মতন ধৈর্য আমার নেই। বাধ্য ছেলের মতন এই শৈলীতে সই করে দিয়ে যত খুশি পাগলামি কর, আর তোকে কেউ কিছু বলবে না। সই? হ্যাঁ সই। সইটা করে দিলে, এটা করে দিলে মস্তক একবারে রাজার হালে রাখবে। রাজার? হ্যাঁ রাজার হালে। ভালো ভালো খাবার পাবি, দামি দামি পোশাক পরে, বসে গাড়ি নিয়ে যেখানে সত্যি। হ্যাঁ সত্যি বলছো? আরে শুধু তাই নয়, আমি যখন কথা দিচ্ছি আজ তুই তোর নামে যত মূল্যের সম্পত্তি লিখে দিবি, ঠিক 2 বছরের মধ্যে ঠিক দ্বিগুণ সম্পত্তি আমি তোকে ফিরিয়ে দেবো।